আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের সকালের সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা নানি। রিফাইন্ড আওয়ামী লীগ নামের আওয়ামী লীগকে পুনর্বাসিত করার ষড়যন্ত্র চলছে বলে মনে করে বিএনপি। এমন ঘটনায় উত্তপ্ত এখন রাজনীতির ময়দান। নির্বাচন নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখন এমন আলোচনা সন্দেহের চোখে দেখছে বিএনপি। যদিও শামসুজ্জামান দুদু মনে করেন আওয়ামী লীগ আর ঘুরে দাঁড়াতে পারবে না। আর অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন বলেছেন, কঠিন পরিস্থিতি সামাল দেওয়ার সক্ষমতা নেই সরকারের, আর তাই দ্রুত নির্বাচন আয়োজন করাই মঙ্গলজনক। আরো জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল। নির্বাচন কবে হবে তা নিয়ে যখন চলছে সংলাপ, তখন আওয়ামী লীগ ফেরার আলোচনায় নড়েচড়ে বসেছে রাজনৈতিক দলগুলো। যদিও অন্তর্বর্তী সরকারের প্রধান বলছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই আপাতত। নির্বাচনী আলোচনার মধ্যে আওয়ামী লীগ ফেরার আলোচনাকে সন্দেহের চোখে দেখছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু মনে করেন, আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনা নিজেই, আর ফেরার সুযোগ নেই তাদের। প্রশ্ন হচ্ছে, রাজনীতিটা তার নিয়ম মাফিকই চলে, জনগণের উপর ছেড়ে দেওয়া। আমার তো ধারণা আওয়ামী লীগ ইতিহাসের বিষয়বস্তু হয়ে থাকবে, তাদের উঠে দাঁড়ানো তো পরের ব্যাপার। তারা নিশ্চিহ্ন হয়ে গেছে, এবং এই নিশ্চিহ্ন জনগণ করে না, এই নিশ্চিহ্ন শেখ হাসিনাই করছে বা হাসিনার পরিবার করছে। আওয়ামী লীগের সব থেকে বড় শত্রু হচ্ছে শেখ হাসিনা এবং তার নেতৃবৃন্দ। সেই জন্যে আওয়ামী লীগ কি করবে কি করবে না এই সম্বন্ধে আমার কোনো মন্তব্য নেই। তারাই আগে উদ্যোগ নিক, কি করবে কি করবে না, এটাই সবচেয়ে ভালো কথা। যে কৌশল যেন আত্মঘাতী না হয়, ছেলে মানুষই পূর্ণ কথার মধ্যে না থাকে, কৌশলটি হতে হবে বাস্তবোচিত। অর্থাৎ ছাত্রলীগের সময় আমি ছাত্রলীগের সঙ্গে মিলে বিরোধী দলকে পিটিয়েছি, এখন আবার সেই ফ্যাসিবাদী শক্তিকে আমি এর মধ্যে এনে আমি আবার বিরোধী ছাত্র সংগঠন আক্রমণ করব, এটা ঠিক না। একটা পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তন গণতন্ত্রমুখী, স্বৈরতান্ত্রিক না। গণতন্ত্রমুখী মানে ভিন্ন মতকে শ্রদ্ধা করতে হবে, ছাত্রদলের করতে হবে, শিবিরও করতে হবে, অন্য সব সংগঠনকে করতে হবে। এসব অজুহাতে নির্বাচন পেছানোর চেষ্টা করলে সংকট এবং বিপদ আরও বাড়বে বলে মনে করেন বিএনপির এই নেতা। নির্বাচন বিলম্বিত করতে চাইলে রাজপথে নামবে বিএনপি। নির্বাচনটা খুব জরুরি করে তাদের, যেহেতু প্রিপারেশনে একটা নতুন দল, বাংলাদেশে একটা নতুন দল প্রতিষ্ঠা হতে এবং তাকে অর্গানাইজ করতে আরো অনেক সময়। আমরা সেই উপলব্ধি থেকে তারা এবারে নির্বাচনে অংশগ্রহণ করবে। সরকারের উপরে আমাদের যথেষ্ট আস্থা আছে। তারপরেও যদি কোনো ষড়যন্ত্রের কারণে নির্বাচন বিলম্বিত হতে যায় অথবা নির্বাচন অতি দ্রুত করার সম্ভাবনা থেকে সরকার পিছু হতে চায়, সেক্ষেত্রে পর্যায়ক্রমে সকল দলের সাথে বসে এবং প্রয়োজনে যদি এই রাজপথে নামতে হয়, সেটা বিএনপি নামবে। সরকার থেকে পদত্যাগ করে জাতীয় নাগরিক পার্টি গঠন করে সরকারে থাকা বন্ধুদের কাছ থেকে বিশেষ সুবিধা নিতে পারেন বলেও সন্দেহ বিএনপির। ইমিডিয়েট পাস্ট একটা উপদেষ্টা যিনি বর্তমানে প্রধান হয়েছেন, তিনিও মাত্র পদত্যাগ করেছেন। উনি সরকারে ছিলেন এই অবস্থা থেকে। এখনও যারা আছেন তারাও তো তাদেরই সার্কেল, বন্ধু। এটা একটা প্রভাব বিস্তার করতেই পারে। এটা আসলে প্রশ্ন থেকে যায় এবং প্রশ্ন হচ্ছে, ইতিমধ্যে আলোচনা হচ্ছে। এখনও কয়েকজন উপদেষ্টা সরকারে আছেন। আমি জানি না, হয়তো বা নির্বাচনের পূর্বে মুহূর্তে তারা আবার পদত্যাগ করে তারা আবার দলে যোগ দেয় কিনা সেটাও আমি বলতে পারি না। কিন্তু আমার কাছে মনে হয় যে এটা একটা প্রশ্নের অবতারণা হয়েছে ইতিমধ্যেই। অন্তর্বর্তী সরকারে যোগ্য লোকের অভাব নেই, তবে রাজনৈতিক দক্ষতার অভাবে দেশ অস্থিতিশীল হতে পারে বলে মনে করেন বিএনপির নীতি নির্ধারণী ফোরামের এই নেতা। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, এতে আমরা সন্তুষ্ট আছি। যদিও আরও আগে নির্বাচন আরও এগিয়ে আনলে জনগণের দুঃখ কষ্ট কম হতো, কারণ বর্তমান সরকার একটি দুর্বল সরকার, রাষ্ট্র পরিচালনার জন্য এরা উপযুক্ত নয়। যদিও তারা ভালো মানুষ হিসাবে, নিজের পেশার সফল ব্যক্তি হিসাবে জনগণ, আমরাও তাদের প্রশংসা করি, কিন্তু রাষ্ট্র পরিচালনা অত্যন্ত দুরূহ কাজ। এনজিও পরিচালনা করা এবং রাষ্ট্র পরিচালনা করার মধ্যে অনেক তফাৎ, এটি তারা নিশ্চয়ই উপলব্ধি করছেন। তবু আমরা মনে করি যে, আশা করি যে এই ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন দিলে জনগণ একটা নির্বাচিত সরকার পাবে। নির্বাচিত সরকারের শক্তি অন্যরকম, তারা দেশের যাবতীয় সমস্যার সমাধান করার জন্য অতীতের যে কোনো সরকারের চেয়ে আরো বেটার উদ্যোগ নেবেন বলে আমরা আশা করি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে যত দ্রুত সম্ভব নির্বাচনের তাগিদ বিএনপি নেতাদের। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।
শরীয়তপুর থেকে ঢাকা ও চাঁদপুরের মহাসড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তার বেশিরভাগ অংশে তৈরি হয়েছে খানাখন্দ। যানবাহন চলাচলে ঝুঁকিপূর্ণ হওয়ায় জনসাধারণকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। শরীয়তপুর থেকে আবুল হোসেন সর্দারের প্রতিবেদন, জানাচ্ছেন আব্দুল হামিদ। রাস্তার এমন বেহাল দশা শরীয়তপুরের মনোহর বাজার মোড় থেকে চাঁদপুরের নরসিংহপুর ফেরিঘাট পর্যন্ত 34 কিলোমিটার রাস্তাটি দিয়ে প্রতিদিন দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা, যশোর, বাগেরহাট, নড়াইল, কুষ্টিয়া সহ 21 জেলার মানুষ যাতায়াত করে। শরীয়তপুর থেকে ঢাকার পদ্মা সেতু পর্যন্ত নওডোবা অংশের 27 কিলোমিটার রাস্তার অবস্থাও খারাপ। দীর্ঘ 4 বছর ধরে রাস্তাটি সংস্কারের কাজ চললেও এখনো তা শেষ হয়নি। ফলে দুর্ঘটনার আতঙ্ক মাথায় নিয়েই চরম ভোগান্তিতে যাতায়াত করতে হচ্ছে যাত্রী ও চালকদের। ঠিকমতো গাড়ি চালাইতে পারি না, গাড়ি এই জায়গা দিয়ে ছুটে যায়, এই জায়গা দিয়ে ছুটে যায়। রোডে ভাঙ্গা চুরার পরে আমরা প্রায় ডাকাতির সম্মুখীন হই। গাড়ি লিয়ে যাইতে আমাকে যান বাইরে যায়। অতি দ্রুত এই রাস্তাটাকে সংস্কার করা হোক। ঈদের আগে এই রাস্তাতে বিনিময় হলো যাত্রীদের যাতায়াতের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু সংস্কার করা প্রয়োজন। বিকল্প কোনো সড়ক না থাকায় জীবনের ঝুঁকি নিয়েই সড়কগুলোতে চলাচল করছে যাত্রীরা। এদিকে জমি অধিগ্রহণ সহ নানা জটিলতায় সড়কগুলো 4 লেনে উন্নতকরণ ও সংস্কারে বিলম্ব হচ্ছে বলছে সড়ক বিভাগের এই কর্মকর্তা। শরীয়তপুর মনোহরবাজার ইব্রাহিমপুর ফেরিঘাট যে সড়ক, এই সড়ককে আমাদের উন্নয়ন প্রকল্পে নানান জটিলতার কারণে কাজ দীর্ঘ সময় এখানে কাজ হয়নি। ঈদ উপলক্ষে আমরা এই অংশগুলো যাতে মানুষ কমাতে নেয় সেজন্য যে মেরামত করা দরকার সেটা আমরা ব্যবস্থা নিয়েছি। ঈদকে সামনে রেখে অতিরিক্ত যাত্রী চাপে সড়কগুলোতে বাড়তে পারে দুর্ঘটনার সংখ্যা। তাই জরুরি ভিত্তিতে মহাসড়কটি সংস্কারের দাবি জানিয়েছে ভুক্তভোগীরা। আব্দুল হামিদ, RTV। ব্যাটারি চালিত অটোরিকশায় দৌড়াতে অতিষ্ঠ বরগুনার পাথরঘাটার পৌরবাসী। অপ্রশস্ত সড়কে দ্রুতগতির এই যানবাহনগুলোতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ট্রাফিক পুলিশের নজরদারি না থাকায় বাড়ছে সমস্যা। বরগুনার পাথরঘাটার প্রতিনিধি তৌহিদুল ইসলাম শুভর পাঠানোর প্রতিবেদন, জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। বরগুনা পৌর শহরের সকাল থেকে রাত পর্যন্ত দেখা যায় ব্যাটারি চালিত অবৈধ অটোরিকশার আধিপত্য। এসব রিকশা গুরুত্বপূর্ণ সড়কগুলো দখল করে রাখায় ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের চলাচলে। অটোরিকশার সংখ্যা প্রয়োজনের চেয়ে বেশি হওয়ায় প্রায় দুর্ঘটনা ঘটছে। শহরের তুলনায় আসলে অটো গাড়ি বেশি, এবং শুধু বেশি না, এখানে যে তারা অতিরিক্ত ভাড়া নেয়। এই মাঝ বরাবরই রাস্তার ঠিক মিডলে দাঁড়া করায় রাখে। আমরা এই অতিরিক্ত অটোরিকশা বন্ধ হোক এবং ভাড়া সীমিত হোক। পাথরঘাটা উপজেলায় অটোরিকশার সংখ্যা বাড়ছে, সঙ্গে বাড়ছে দুর্ঘটনাও। ছাত্রছাত্রীদের হাফ ভাড়া দাবি না মেনে নেওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া। ভাড়া 10 টাকা, কিন্তু আমাদের কাছে আমরা যদি 10 টাকা দিই, কিন্তু না, এটা আমরা নেব না। তারা আমাকে বিভিন্নভাবে খারাপভাবে কথা বলে যে চলেন আমাদের সঙ্গে চলেন, ভাড়া নিব না, এইভাবে বিভিন্ন ধরনের কথা বলে থাকে। রাস্তা পারাপার হওয়া যায় না, যদি বলে যে সাইড করেন তারা সাইড করে না। কম টাকা দিলে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়, চালকদের দ্বারা ইভটিজিং এর ঘটনাও ঘটে। আমাদের কাজই হচ্ছে ট্রাফিক নিয়ন্ত্রণ করা, আমরা এটা করতেছি এবং তাদেরকে সতর্ক করতেছি আমরা যে আপনারা এইভাবে চালাবেন না, কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাদের শিক্ষার্থীদের নিরাপত্তা সহ অন্যান্য লোকজনের নিরাপত্তার জন্য আমরা এই সিসি ক্যামেরাগুলো সার্বক্ষণিক মনিটরিং করছি এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ সবাই হলো তৎপর রয়েছে। পৌর এলাকার অটোরিকশার শৃঙ্খলা নিশ্চিতের দাবি জানাচ্ছেন বাসিন্দারা। লামিয়া তানজিন মাহমুদ, RTV। প্রায় 30 বছর ধরে বন্ধ রয়েছে লালমনিরহাটের মোগলহাট স্থলবন্দর। এতে বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। স্থানীয়রা বলছে বন্দরটি চালু হলে নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি ব্যবসা বাণিজ্য শক্তিশালী হবে। লালমনিরহাট থেকে মিজানুর রহমান মিজানের প্রতিবেদন, জানাচ্ছেন আব্দুল হামিদ। 3 দশক ধরে বন্ধ উত্তরের জেলা লালমনিরহাটের মোগলহাট স্থলবন্দর। 1991 সালে বন্দরটির ইমিগ্রেশন সেবা বন্ধ হয় যাতায়াত ও পণ্য পরিবহনে অন্য স্থলবন্দর ব্যবহার করতে হচ্ছে ব্যবসায়ীদের। দীর্ঘদিন বন্ধ থাকায় বিকল হয়ে যাচ্ছে বন্দরটির বিভিন্ন অবকাঠামো। নদী ভাঙনের শিকার হয়ে অনেকেই বন্দরের জায়গা দখল করে গড়ে তুলেছে স্থায়ী বাসস্থান। স্থানীয়রা বলছে স্থলবন্দরটি চালু হলে ভারত ও ভুটানের সঙ্গে বাড়বে ব্যবসা বাণিজ্য। 17 বছর রাখতে গিয়ে কবে রেল চালু হবে, এটা হইতেছে না। আমরা চাই রেল চালু হোক। চালু হলে অনেক নদী ভাঙনে মানুষ, মা ভাই ব্রাদার করে খেতে পারবে, দোকান খামার চালু হবে। কিন্তু এখানকার যেগুলো আছে সব নদীবিহীন, গরিব দুঃখী মানুষ। এখানে যদি স্থলবন্দরটা হয়তো 20-25 হাজার লোক বাঁচত। এই বিষয়ে সরকারের কাছে জনগণের দাবি তুলে ধরার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তথা সরকারের কাছে
স্থলবন্দর চালুর বিষয়ে লিখেছি, কারণ এটা এখানে স্থানীয় জনগণের দাবি। এটা একসময় খুব উন্নত মানের একটা বন্দর ছিল, কিন্তু নদীর গতিপথ পরিবর্তনের কারণে আমাদের এই স্থলবন্দরটি অকেজো হয়ে যায়। মোগলহাট স্থলবন্দরটি চালুর মাধ্যমে যাতায়াত ও পণ্য পরিবহনে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বাণিজ্যে নতুন সম্ভাবনার দ্বার খুলবে, এমনটাই প্রত্যাশা স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণের। আব্দুল হামিদ, RTV। ঈদ সামনে রেখে শিল্পাঞ্চল আশুলিয়ার পাইকারি আড়তগুলোতে সবজির দামে স্বস্তি রয়েছে। তবে অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য, মাছ, মাংস, সয়াবিন তেল সহ মশলা জাতীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী। ক্রেতাদের অভিযোগ, বাজারগুলোতে প্রশাসনের নজরদারি না থাকায় এসব পণ্যের মূল্য নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। অনেকটা নিরুপায় হয়ে বেশি দামে পণ্য কিনছেন তারা। আশুলিয়ার সর্ববৃহৎ পাইকারি আড়ত বাইপাইলে দেখা যায় পেঁয়াজ, রসুন, বেগুন, আলু সহ মৌসুমি সবজির দাম নাগালের মধ্যে রয়েছে। তবে মাছ, মাংস, চাল ও সয়াবিন তেলের দাম বাড়তি। এ বিষয়ে আরো জানাতে আশুলিয়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ফারুক, পণ্যের দামের বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? এবং যেটি আমরা সংবাদে পড়ছিলাম যে ক্রেতারা বলছেন বাজারগুলোতে আসলে প্রশাসনের মনিটরিং নেই, ঠিক কি কারণে প্রশাসন মনিটরিং করছেন সবকিছু মিলিয়ে জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, বাইপাইল এই শিল্পাঞ্চল আশুলিয়া কিন্তু সর্ববৃহৎ পাইকারি আড়ত কিন্তু এই বাইপাইল আড়তে কিন্তু ব্যাপক সবজির সমাগম হয়ে থাকে এবং মাছ মাংস থেকে শুরু করে পেঁয়াজ, আলু, রসুন, কাঁচা সবজি সমস্ত কিছু কিন্তু সারা দেশ থেকেই আড়তে এসে থাকে। এবং যে কারণে বাইপাইল আড়তে কিন্তু সবজির বাজার একেবারেই নিম্নমুখী, মানে নাগালের মধ্যে রয়েছে। যেটা আমরা জেনেছি, পেঁয়াজ কিন্তু 30 থেকে 35 টাকা কেজি দরে পাইকারিতে বিক্রি হচ্ছে। পাশাপাশি কিন্তু খুচরা বাজারে এর মূল্য কিন্তু অনেকটাই বেড়ে কিন্তু প্রায় 60 টাকা কেজি বিক্রি হচ্ছে বলে আমরা জেনেছি। আলু কিন্তু রয়েছে 20 টাকার মধ্যে, কিন্তু খুচরা বাজারে কিন্তু এটা 30 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়া মাছের মূল্য কিন্তু বেশ চড়া রয়েছে। বাইপাইল আড়তে দেখলাম ইলিশের কেজি কিন্তু 2000 থেকে 3000 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া লেবুর দাম একটু বৃদ্ধি পেয়েছে, লেবু এবং শসার দাম একটু বৃদ্ধি পেয়েছে। তাছাড়া টমেটো কিন্তু 50 টাকা পাল্লা, অর্থাৎ 5 কেজি টমেটো কিন্তু 50 টাকায় বিক্রি হচ্ছে পাইকারি বাজারে। খুচরা বাজারে সেটা কিন্তু 20 টাকা থেকে 30 টাকা কেজি বিক্রি হচ্ছে টমেটো। তেলের দাম কিন্তু একটু বেশি রয়েছে। তেলের দাম যেটা নিত্য পণ্য যেটা আমাদের রয়েছে, তেল, মশলা, এসবের দাম কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে এই আড়ত এবং খুচরা দোকানগুলোতে। আর এই বাইপাইল এই আড়তে কিন্তু মানে প্রশাসনের মনিটরিং কিন্তু খুবই কম। এই রমজান মাসের মধ্যে এই আড়ত কিংবা খুচরা বাজারগুলোতে কিন্তু প্রশাসনের নজরদারি আমাদেরকে চোখে পড়েনি। ক্রেতারা যেমনটা আমাদের জানিয়েছেন, আমরা একজন ক্রেতার সাথে কথা বলবো। আপনি আমাদেরকে জানাবেন আসলে এবারের রমজানে কেমন কেনাকাটা, সবজির দাম কেমন, আপনারা স্বস্তি বোধ করছেন কিনা আমাদেরকে একটু জানাবেন। আমরা কেনাকাটা করতে দেখলাম যে আসলে খুবই রমজান উপলক্ষে আসলে অন্যান্য বছরে যেরকম দেখি নিত্য পণ্যের ঊর্ধ্বমুখী যে একটা অবস্থা বিরাজ করত, এইবার রমজানের মধ্যে দেখলাম যে আসলে নিত্য পণ্যের বাজারটা নাগালের মধ্যেই। তবে কিছু কিছু পণ্য যেরকম তেলের পর্যাপ্ততা একেবারেই কম এবং তেল হয়তো আমরা পাই না ঠিক মতো। অনেক সময় তেলের মধ্যে যে তারা দোকানদাররা আমাদেরকে বলে যে এটার মানে কম আর কি, মানে তাদের দোকানে নাকি তারা ঠিক মতো তেল পায় না, তো যার জন্য তেলের দামটা একটু বেশি। এছাড়া আলু, পেঁয়াজ, রসুন বা এইগুলা নাগালের মধ্যে আছে, বা শাকসবজি যেগুলা সেগুলো মোটামুটি নাগালের মধ্যে আছে। আমরা আমি কিন্তু যেটা মাংসের বাজারে গিয়ে যেটা দেখেছি, ব্রয়লার মুরগির দাম কিন্তু গত 3 দিনের মধ্যে কিন্তু 40 টাকা কেজিতে বৃদ্ধি পেয়েছে, যেটা কিন্তু ক্রেতারা কিন্তু এটা একটি বিষময় মনে করছেন বলে আমি যেটা। ধন্যবাদ আপনাকে। শেখ মুজিবুর রহমান নয়, আনুষ্ঠানিকভাবে মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা সবার কাছে পৌঁছায়।
স্মৃতিচারণ করতে গিয়ে এ তথ্যই জানালেন কুমিল্লা অঞ্চলের মুক্তিযুদ্ধের সংগঠক মনিরুল হক চৌধুরী। 25 মার্চ রাতেই এদেশের মানুষের মনে পাকিস্তানিদের দাফন হয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, বাকি সময়টা কেবল দখলদার মুক্ত করেছে বাংলার বীর মুক্তিযোদ্ধারা। খান আলামিনের রিপোর্ট। মুক্তিযুদ্ধ নানান জানা অজানা গল্পের এক পূর্ণাঙ্গ আখ্যান। এক একজনের মুখ থেকে উঠে আসে এক একটি অজানা গল্প, যে গল্প উন্মোচন করে নতুন নতুন মত পথে। মনিরুল হক চৌধুরী ছাত্রলীগের সভাপতি ছিলেন। মুক্তিযুদ্ধের সময় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করা এই রাজনীতিবিদ বর্তমানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। তার স্মৃতিচারণায় উঠে আসে যুদ্ধের নানা জানা অজানা দিক। 25 মার্চ পাক হানাদার বাহিনীর অতর্কিত হামলার পর মনিরুল হক কেরানীগঞ্জে পাড়ি জমান। ঢাকা থেকে আওয়ামী লীগের হাইকমান্ডের নির্দেশনা নিয়ে সেখানে পৌঁছে যাদের সাথে সাক্ষাৎ করার কথা তাদের কাউকে খুঁজে পাননি তিনি। কেরানীগঞ্জে যে দেখলাম যে না, আমরা যেখানে যেখানে বললো যে আমাদেরকে যোগাযোগ করবে কেন্দ্রীয় নেতারা, নেতৃবৃন্দ আমাদেরকে কথা জানাবেন, এক্স্যাক্টলি ওনাদের কাউকে পাইলাম না। আমরা ওখানে একদিন থেকে চলে গেলাম, আমি ফিরোজুর রশিদ সহ ভাগ্যকুলে একটা থেকে লঞ্চে ফিরোজুর রশিদ চলে গেল গোপালগঞ্জ। ভাগ্যকুল যে 28 তারিখ আবার আসলাম, আবার কেরানীগঞ্জে আসলাম। সেদিনও খুব বেশি যোগাযোগ করে পেলাম না। সে সময় তিনি আনুষ্ঠানিকভাবে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা শুনেন, বলেন শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণার কথা কেউ জানত না। শহীদ জিয়া ঘোষণা যেটা দিয়েছেন সেইটাই মূলত মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা হিসেবে স্বীকৃত। এর আগে অফিসিয়াল লেভেলে শেখ মুজিব কর্তৃক ঘোষণা দিয়ে যাওয়ার যে বার্তা পাওয়া যায়, সেটা আমরা তৎকালীন আমলে তখনও আনুষ্ঠানিকভাবে শুনি নাই। আনুষ্ঠানিকভাবে প্রথম যেটা শুনেছি আমি ব্যক্তিগতভাবে, সেটা শুনেছি জিয়ার বেতার ভাষণ। আমি মেজর জিয়া বলছি। নানা চড়াই উতরাই পেরিয়ে মনিরুল হক পৌঁছেন ভারতের আগরতলায়। ট্রেনিং শেষে দায়িত্ব নেন কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের ইন্ডাকশন ইনচার্জের। এসব অঞ্চলে তার নির্দেশনায় পরিচালিত হয়েছে 2 শতাধিক অপারেশন। আমার তো জেলা কমান্ডার এবং কমান্ডার অধীনে একটা পদ আর কি। ওনাদের কনসার্ন নিয়ে, ওনাদের পরামর্শ নিয়ে নিজে ওই গ্রুপ করতাম এবং তাদেরকে ইকুইপ করতাম, ব্রিফ করতাম এবং তাদেরকে অস্ত্র বন্টন করে সিগনেচার করে ক্ষমতা দিয়ে ডেলিগেট করে পৌঁছে দিত। অনেক সময় ট্রান্সফার হতো। প্রথম ধরেন আমরা 2 থানা মিলে একটা গ্রুপ পাঠাইছি প্রথম, পরে প্রতি থানা একটা গ্রুপ পাঠাইছি, এরপরে থানাকে আবার 2 ভাগ করে একটা পাঠাইছি। শেষ পর্যন্ত এমনও থানা আছে যে থানা 4টা গ্রুপ কাজ করছে মুক্তিযুদ্ধ পর্যন্ত যাই। মানে ট্রেন ফোর্স আসার সাথে সাথে এরিয়া ছোট হয়েছে প্রতি গ্রুপে। তিনি মনে করেন 25 মার্চ রাতে পাক বাহিনীর হামলার পরই তাদের দাফন সম্পন্ন হয়েছে দেশের মানুষের মনে। বাকি সময়টা দেশমাতৃকাকে দখলমুক্ত করতে লড়াই করেছে স্বাধীনতাকামী মানুষ। পাকিস্তান দাফন হয়েছে 25 তারিখ রাত, বাকিটা আমরা তাদের অবৈধ দখলদারকে মোকাবেলা করেছি। মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ নিজেদের করতে চাওয়ার ফলই মুক্তিযোদ্ধাদের অসম্মানের পথ তৈরি করে দিয়েছে বলে মনে করেন মনিরুল হক চৌধুরী। সব কিছু অতিরিক্ত ব্যবহার, একচেটিয়া ব্যবহারের কারণে মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাসকে অনেক জায়গায় খাটো করা হয়েছে। খান আলামিন, RTV, ঢাকা। ঈদকে সামনে রেখে চুরি, ছিনতাই ও ডাকাতি কমিয়ে রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছে যৌথ বাহিনী। চেকপোস্টগুলোতে প্রাইভেট কার, মাইক্রোবাস, সিএনজি ও মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র যাচাই ও তল্লাশি চালানো হয়। পাশাপাশি সড়কে চলাচল করা ব্যক্তিদের গন্তব্যস্থল ও বের হওয়ার কারণ জানতে চাওয়া হয়। ঈদকে ঘিরে মানুষ যাতে নিরাপদভাবে চলাফেরা করতে পারে সেই লক্ষ্যেই তাদের এই তল্লাশি অভিযান। নিরাপত্তা নিশ্চিতে যৌথ বাহিনীর এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন সাধারণ মানুষ। সকাল সংবাদ এই পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।